একটা সাধারণ পুতুল যে একটা পরিবারকে পুরো ধ্বংস করে দিতে পারে, সেটা কি আপনারা কখনো ভাবতে পারেন? আপনারা হয়তো অনেকে বলবেন যে অ্যানাবেল বলে যে পুতুলটা ছিল আমেরিকায় এখনও রয়েছে, খুব রিসেন্টলি সেটার মালিকানা চেঞ্জও হয়েছে, একজন কিনেছেন। তো সেরকম ঘটনা তো আপনারা অ্যানাবেলের ক্ষেত্রে বিখ্যাত মুভিও হয়েছে, সেটা তো আপনারা শুনেছেন। কিন্তু আরও একটা ঘটনা যেখানে একটা পুতুল কিন্তু পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, এবং সেই পুতুলটা দেখতে কিন্তু আর পাঁচটা একদম সাধারণ পুতুলের মতোই একটা পুতুল ছিল। একটা বাচ্চাকে কিনে দেওয়া হয় যথারীতি, সেই পুতুলটা নিয়ে বাড়ি আসা হয়, কিন্তু তারপরে এমন কিছু ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে যেটা তারা প্রথমে বুঝতে পারে না যে পুতুলটার কারণে হচ্ছে। পরবর্তী সময়ে যখন তারা বুঝতে পারে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আর এরকম একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলবো, যেটা শুনে আপনাদেরও আমি বলতে পারি গায়ের কাঁটা দিয়ে উঠবে। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনার এই ঘটনাটা ভীষণ এনজয় করে, এটা কিন্তু সত্যি একটা খুব ভয়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের বা আপনাদের পরিচিত কারোর এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে জীবনে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর একটা কথা বলি, আপনারা প্লিজ ঘটনাগুলোকে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন। কারণ অনেকেই আমাদেরকে বলছেন যে তারা অনেক সময় নিয়মিতভাবে ঘটনা নোটিফিকেশান পাচ্ছেন না। এবং অনেকে বলছে যে আমরা ঘটনা শুনতে চাইছি কিন্তু অনেক সময় খুঁজে পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিন্তু সপ্তাহে 3 দিন করে ঘটনা দিই, এবং সেটা কখনো সোম, বুধ, শুক্র হয়, কখনো বা মঙ্গলবার, বৃহস্পতিবার, স্যাটারডে হয়। তো সেটা একটু দেখে নেবেন, একটু সার্চ করে দেখে নেবেন যে নতুন ঘটনা অবশ্যই কিন্তু আসে। আমরা রেগুলার বেসিসে ঘটনা দিয়ে থাকি। আর যারা যারা আপনারা আমাদের চ্যানেলে ঘটনাগুলো শুনছেন, আপনারা কাইন্ডলি একটু যদি সম্ভব হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপে সবার সাথে একটু শেয়ার করে দেবেন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে অরিত্র লিখে পাঠিয়েছে। ও জানিয়েছে যে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিল, এখান থেকে ও ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে। তারপরে ও হায়ার স্টাডিজের জন্য জার্মানি চলে যায়, এবং সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটিতে ও ভর্তি হয়। তো এইভাবেই অরিত্রর জার্মানি যাওয়া, এবং বিগত 9 বছর ধরে অরিত্র কিন্তু ওই জার্মানিতেই রয়েছে। এবার ও যখন জার্মানি যায়, সেটা ওর জীবনের প্রথমবার কোনো বিদেশে যাওয়া আর কি। তো ওখানে গিয়ে ও তো খুব এক্সাইটেড ছিল। ও হায়ার স্টাডিজ করার ওর বরাবরই ইচ্ছে ছিল যে ও বাইরে থেকে পড়াশোনা করবে, তো সেটাও তো ও করছিলই। তার সাথে সাথে নতুন জায়গা যাওয়া, সেই জায়গাটাকে এক্সপ্লোর করা, সেই জায়গাটা সম্পর্কে জানা, এইটা ওর একটা নেশার মতো ছিল। এবং সেটা যখন ও জার্মানি যায়, এই নেশাটা ওকে ও আরও এই নেশাটার প্রতি আসক্ত হয়ে পড়ে বলা যেতে পারে। তো জার্মানিরই ব্যামবার্গ বলে একটা জায়গা রয়েছে, এবং আমি যেখানকার ঘটনাটা বলছি এটা ব্যামবার্গ থেকেও আরও প্রায় 40 কিলোমিটার মতো নর্থে গেলে এই জায়গাটা পড়ে। তো ও বলেছে যে এই জায়গাটার অনেক দুটো জায়গাকে নিয়ে আর কি এই জায়গাটা, এবং ওইখানে না অনেক বড় বড় বাড়ি রয়েছে। বড় বড় বাড়ি ইন দ্য সেন্স, ও যেটা বলেছে যে অনেক বড় বড় জমি নিয়ে বাড়ি, এক একটা বাড়ি হয়তো 10 কাঠা 20 কাঠা এরকম জমি নিয়ে বাড়ি। আমেরিকা তো এখানেও অনেক অনেকের বড় বড় প্লট থাকে, এটা খুব স্বাভাবিক বাইরে। তো ওরকম বাড়ি, এবং ওই জায়গায় আরও বড় বড় আর কি। তো সুন্দর সুন্দর একতলা ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি, অনেক বড় জায়গা। তো এগুলো দেখে না ওর খুব ভালো লাগতো। তো ও যখন জার্মানি যায় তার কিছুদিন পরে ওর যখন পড়াশুনো শেষ হয়, ও সবে একটা জায়গায় চাকরিতে ঢুকেছে। তো প্রথম থেকে ইচ্ছে ছিল যে ও একটা ক্যামেরা নেবে, একটা ভালো ক্যামেরা, এবং সেই ক্যামেরায় ও সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের ছবি তুলতো, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাছ, প্রাকৃতিক সৌন্দর্য যা যা ও দেখতো সেগুলোকেও লেন্সবন্দি করতো, এটা ওর শখ ছিল। এবার এরকমই যখন ও ব্যামবার্গ যায়, সেখান থেকে যখন আরও অনেকটা ও ছিল, এবং ওর সাথে আর একটা ওরই সিনিয়র দাদা, তো এরা দুজনে মিলে খুব ঘুরতো। তখন ওর বিয়ে হয়নি, ও জানিয়েছে যে ওর রিসেন্ট 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো ওই দাদাটার সাথে ওর বিভিন্ন জায়গায় ঘুরতে যেত।
এবার ওরকমই যখন একটা জায়গায় গেছে তো সেখানে দেখছে যে একটা বলা যেতে পারে অ্যাবান্ডান বাড়ি, যে বাড়িতে কেউ থাকে না, এবং বাড়িটাকে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ওখানে না মানে আমেরিকার মতোই প্রত্যেকটা বাড়ি মোটামুটি সবাই মেনটেন করে রাখে, যেহেতু অত বড় বড় প্লট নিয়ে সুন্দর সুন্দর বাড়ি। তো ওরা দেখছে যে ওই বাড়িটা অতটা মেনটেন নয়, বেশ আগাছা হয়ে রয়েছে, বাড়ির গা দিয়ে দিয়ে সব মানে গাছপালা জন্মে গেছে। তো দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটায় বেশ অনেক বছর ধরে যে কেউ থাকে না সেটা বোঝা যাচ্ছে। এবার ওরা দেখেছে এবং ছবি ছবি তুলছে। এবার ও কী করতো, মানে প্রচুর ছবি তুলতো এবং তার মধ্যে থেকে যেগুলো যেগুলো ওর খুব ভালো লাগতো সেগুলোকেও প্রিন্ট করাতো। তো ওখান থেকে ঘুরে চলে এসেছে, চলে আসার পরে ও মানে কিছু প্রিন্ট করিয়েছে ছবি আর কি। তো সেই সময় সেই ট্রিপে ও প্রায় 150-200টা ছবি তুলেছে, তার মধ্যে থেকে হয়তো ও 35-40টা প্রিন্ট করিয়েছে। এবার ওই যে প্রিন্ট করিয়েছে, তো প্রিন্টটা যখন ও হাতে পায় তো ওই যে বাড়িটা, যে বাড়িটা অ্যাবান্ডান ছিল কিন্তু খুব সুন্দর আর কি, প্রচুর বড় জায়গা নিয়ে সুন্দর বাড়ি, তো সেইখানের ও 2টো ছবি প্রিন্টে দিয়েছিল। তো ও দেখছে যে 2টো ছবির ভিতরেই একটা ঝাপসা মতো জায়গা এসেছে, মানে অদ্ভুত রকমভাবে একটা ঝাপসা কিছু এসছে ফটোতে। এবার ও ভাবছে যে আমার ক্যামেরাটা তো খুব ভালো ক্যামেরা, এরকমভাবে ঝাপসা মানে একটা কিছু ফট করে মনে হচ্ছে যেন একটা ঝাপসা কিছু রয়েছে। এবার ও ভাবছে যে এরকম তো হওয়ার কথা নয়, আমার ক্যামেরাটা এত ভালো, আমি এত ভালো করে ছবি তুলি। এবার ওর বিষয়টা একটু সন্দেহ হয়। এবার ওর সঙ্গে সঙ্গে ওর যে সফট কপিগুলো রয়েছে সেগুলো ল্যাপটপে খুলে দেখার চেষ্টা করছে। মানে ও আর কি ছুটিতে গেছিলো, সেখানে ছবি ছবি তুলেছে। এবার আসার পরে ও 1-2বার দেখেছে, বাট অতটাও ভালো করে দেখেনি, কাজকর্মের মধ্যে থাকে। তো যেগুলো মোটামুটি ভালো লেগেছে সেগুলোকেও প্রিন্টে পাঠিয়েছে। এইবারে যখন প্রিন্ট হয়ে এসেছে ছবিগুলো তখন ওই বিষয়টা ওর চোখে পড়ে। তো সঙ্গে সঙ্গে ও ল্যাপটপ খুলে ও সফট কপিগুলো দেখার চেষ্টা করছে যে ব্যাপারটা কি হয়েছে। এবার ও দেখছে যে ঠিক 4-5টা ছবিতেই এই প্রবলেম রয়েছে, শুধুমাত্র ওই বাড়িটার ক্ষেত্রে। বাকি যে ও এত ছবি তুলেছে এত জায়গার, সেসব কোথাও কোনো প্রবলেম নেই। এবার ওর ক্যামেরাটা এত ভালো, মানে ধরুন একটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, বা একটা কিছু এরকমভাবে রানিং কন্ডিশনে আছে, সেটার ছবিটা না ওরকমভাবে ঝাপসা বা ওইরকম একটা অদ্ভুত টাইপের একটা শেপে এটা আসার কথা না, এটা এর আগে কোনো দিনই আসেনি। তো ও তখন ভাবছে যে তাহলে এরকম কি কিছু হয়েছে যার জন্য আমার ছবিটা এরকম এসছে। আর অরিত্র যেটা লিখেছে যে ও ছবির ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, মানে প্রত্যেকটা বিষয় খুব মানে একদম পারফেক্ট হতে হবে। এবার এটা নিয়ে না ওর মাথার মধ্যে ব্যাপারটা ঘুরতে থাকে যে তাহলে কি আমার ক্যামেরাটায় কোনো প্রবলেম আছে, এটা কেন হলো। এবং ও যখন সফট কপিগুলো দেখছে ওর কিছু একটা ওর মনে হয় যে ঠিক ওই বাড়িটার ওই পার্টিকুলার ওই কর্নারে যে ছবিগুলো এসছে প্রত্যেকটা ছবিতেই ওরকম একটা জিনিস এসেছে, যেটা ওর কাছে ভীষণ রকমভাবে অবাক করা। এইবারে ও তো ভাবছে যে এটা কেন হলো, এবং সফট কপিগুলোকে যখন ও আরও জুম করে করে দেখছে, কেন জানি না ওর মনে হয় যে এটা একটা কিছু ছিল, মানে এটা একটা অবয়ব টাইপের কিছু একটা এখানে এক্সিস্ট করছিল। এবার ও যখন ওর যে সিনিয়রের সাথে গেছিল, সেও ওখানে ছবি ছবি তুলেছে, তো তার থেকে বলে যে তুমি ওখানে কোনো ছবি ছবি তুলেছো, তো সে তুলেছে কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে সে ছবি তোলেনি, মানে বাড়ির ওই পোর্শনটারও ছবি তোলেনি, কিন্তু একটা ভিডিও তুলেছিল সেই ছেলেটি। এবার বলছে যে দাদা তুমি ভিডিওটা আমাকে একটু পাঠাও, আমি একটা জিনিস দেখবো। বলছে যে কী দেখবি তুই? বলছে না তুমি পাঠাও না। তো ভিডিওটা পাঠিয়েছে। এবার যে ভিডিওটা পাঠিয়েছে সেই ভিডিওতে একটা অদ্ভুত জিনিস ওর চোখে আসে, একটা ছায়া মতো সাদা রঙের, এটা কিন্তু কোনো কালো নয়। আর সময়টা হচ্ছে বিকেলের সময়, এমন নয় যে রাতের বেলা অন্ধকার, সেরকম নয়, ওই বিকেল সন্ধ্যের মাঝামাঝি একটা সময়। তো দেখে যে মানে জাস্ট ক্যামেরা করছে মানে ভিডিওটা হচ্ছে তো একটা কিছু সাইড দিয়ে যে অদ্ভুত টাইপের কিছু একটা সরে গেল, ওই বাড়ির ভিতরে ঢুকে গেল। তাও আবার কি যে চিমনি যে রয়েছে, তো সেই চিমনির পাশ দিয়ে যে চলে গেল সেটা দেখা গেছে ভিডিওতে, খুব সামান্য। সেটা কিন্তু মানে যে ভিডিওটা তুলছিল সে কিন্তু ওইটাকে তাক করার জন্য বা ওইটাকেই দেখাবে সেই ভেবে কিন্তু নয়, সেই জন্য ভিডিওটা কিন্তু খুব ভালো আসেনি। এবারে ও তো ভাবছে যে ব্যাপারটা কি হলো, এরকম তো হওয়ার কথা নয়। তো তখন কি করলো, ওই সিনিয়র দাদা অন্য একটা জায়গায় থাকতো, তো তার ফ্যামিলি ছিল, তো বলছে যে দাদা তুমি একবার আমার এখানে আসতে পারবে? তো দাদারা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি উইকেন্ডে যাবো তোর ওখানে। তো দাদাটা এসছে।
তো এসে দাদাটাকে সমস্ত ভিডিও, তারপরে স্টিল ছবি সব কিছু দেখিয়েছে, কারণ দাদাটা জানতো না যে ও কেন চেয়ে পাঠিয়েছে ভিডিওটা। তো যখন ওই দাদাকে দেখানো হয়েছে, তিনিও দেখে খুব অবাক হয়ে গেছে যে এরকম তো হওয়ার কথা নয়, এটা কী ছিল। এবার ওই ব্যামবার্গ থেকে কিছুটা দূরে গিয়ে, আমি বললাম মানে মোটামুটি নর্থের দিকে প্রায় 40 কিলোমিটার মতো যেতে হয়। তো ওই জায়গাটা না একটা ভিলেজ বলা যেতে পারে। আর মানে জার্মানির মেন সিটিগুলো যতটাই ঝা চকচকে, ওই জায়গাটা ততটাই মানে একটা ভিলেজ বলতে আমরা যেরকম বুঝি একদম তাই। মানে সেখানে অতটা মডার্ন কোনো কিছু নেই, বড় বড় বাড়ি, ছোট ছোট মার্কেট, এরকম টাইপের জায়গা। তো বলছে যে এটা তো খুবই অদ্ভুত বিষয়, তো ঠিক আছে একটা কাজ করি, মানে ওই দাদাটা একটা অন্য কোম্পানিতে চাকরি করতো। তো বলছে আমার দু একটা কলিগ আছে যারা যারা আর কি ওই দিকেই থাকে, ব্যামবার্গের দিকেই থাকে, তো তাদেরকে আমি একবার জিজ্ঞেস করব মানে জায়গাটা সম্পর্কে। মানে ওরা শুধু এটুকু জানতো যে ওখানে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, ল্যান্ডস্কেপ খুব সুন্দর, প্রকৃতি ভালো দেখা যায়, যাচ্ছে এইটুকু জেনে ওরা গেছিলো। তারা বলছে যে আমি ব্যাপারটা জিজ্ঞেস করবো, এটা খুব স্পুকি লাগছে। মানে ওরা না যেটা ও লিখেছে যে ওরা একটুখানি মজার ছলে বিষয়টার পিছনে পড়েছিল। মানে ওর একটু খুঁতখুঁতানি ছিল মনের ভিতরে যে এটা এরকম হওয়ার কথা নয়, কিন্তু বিষয় হচ্ছে যে এটা যে একটা সিরিয়াস কিছু হতে পারে সেই বিষয়টা কিন্তু ওর মাথায় অতটাও ছিল না। আর ওই দাদাটা তো মানে একটা মজার ছলে যে ঠিক আছে দেখা যাক কী ছিল, এটার একটুখানি রিসার্চ করা যাক, এইরকম টাইপের একটা ওদের মেন্টালিটি ছিল। ওরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব যে সিরিয়াস ছিল তা কিন্তু নয়। যাই হোক, তো ওই দাদাটা তো তারপরে বললো যে ঠিক আছে আমি খোঁজখবর করবো। তো তারপরে 1-1.5 সপ্তাহ কোনো খবর নেই, সবাই কাজে ব্যস্ত, নিজের জীবনে ব্যস্ত। এবার 1.5 সপ্তাহ পরে ওই দাদাটা ফোন করে। তো ওরা কি করেছিল, ওদের বাড়িতে একটা পটলাক করেছিল, মানে ওই ছোটোখাটো সবাই বাড়িতে কিছু একটা খাবার নিয়ে আসবে, একটা বাড়ির মধ্যে একটা পিকনিক টাইপের, 4-5টা বন্ধুবান্ধব আসবে। তো অরিত্রকেও ডেকে পাঠিয়েছে। তো অরিত্র নিজের মতো একটা কিছু রান্না করে নিয়ে গেছে। তো ওই দিন গল্প আড্ডা হচ্ছে। তো ওই আড্ডাতে ওদের আর কি যে যে পরিচিত আর কি ব্যক্তি, যে ওর মানে সিনিয়রের যে পরিচিত ব্যক্তি, যে ব্যামবার্গে একসময় থাকতো, তো তাকেও ইনভাইট করেছে। তো সেও এসেছে। তো তখন ওই দাদাটা ব্যামবার্গের ওই জায়গাটা সম্পর্কে কিছু টুকটাক শোনে, এবং তারপরে যেহেতু অরিত্রকেও ডেকে পাঠিয়েছে, তো ওখানে একটা সমস্ত কিছু নিয়ে আলোচনা হচ্ছে। গল্প করতে করতে ওই জায়গাটার কথা ওঠে, ওই প্রসঙ্গটা ওঠে। তো যখন ওঠে তো ওর কাছে মোবাইলে ছবিগুলো ছিল। তো বলছে যে দেখো এরকম ছবিগুলো এসছে, এটা ব্যাপারটা কি, তুমি কি কিছু জানো? তো লোকটা দেখি তখন বলে যে ওই যে জায়গাটা, জার্মানির ওই যে জায়গাটা, বলছে যে মানে ওই জায়গায় না একটা সময় ওখানে মানে লোকেরা আর কি সব হাতের কাজ করতো। মানে এখন যেমন প্রচুর ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে, প্রচুর দোকানপাট, এখনও ওই জায়গাটা অতটা ডেভেলপ নয়। মানে ডেভেলপ নয় ইন দ্য সেন্স ওখানে প্রচুর বড় বড় মল রয়েছে সেরকম নয়, ছোট ছোট মার্কেট। কিন্তু একটা সময় ছিল ওখানে সবাই হাতের কাজ করতো বিভিন্ন রকমের। কারোর বাড়িতে প্রচুর চিজ, মানে হয়তো খামার রয়েছে, সেখান থেকে সেই দুধ থেকে বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্ট বানানো, যেমন চিজ বানানো বিভিন্ন টাইপের, তারপর সেগুলো বেচা, দুধ সেল করা, এইগুলো আর কি সবাই ওই জায়গাটায় করতো। এবং সেই কারণের জন্যই মানে ওই এরিয়ায় যত বাড়ি রয়েছে প্রত্যেকেরই বেশ বড় বড় প্লট নিয়ে, বড় বড় জায়গা নিয়ে বাড়ি, কারণ তারা বাড়ির মধ্যে অনেক কিছু চাষাবাদ করতো, অনেক কিছু করতো সেই জন্য। তো বলছে যে ওইখানের একটা ঘটনা অনেক দিন আগে ওরা শুনেছিল, মানে এটা কিন্তু বহু বছর আগেকার ঘটনা। তো বলছে যে মানে উনি অ্যাকচুয়ালি শিওর নয় যে এই বাড়িটাই ওই বাড়িটা কিনা। উনি বলছে যে এরকম 2-3টে বাড়ি রয়েছে, তার মধ্যে একটা বাড়ি অন্য কোনো একটা কারণের জন্য অ্যাবান্ডান, সেটা ঠিক কারণ কি জানা যায় না। মানে তার আর কি যে ওই বাড়ির যে আর কি মালিক ছিলেন, তার বংশধরেরা কোথাও অনেক রকম মানে লিগাল ব্যাপার আছে, সেসবের জন্য তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের একজনের হয়তো খোঁজ পাওয়া গেছে, সে হয়তো অন্য কোনো দেশে থাকে। তো উনি বলছেন যে দেখো আমি তো যাইনি, তা আমি বলতে পারবো না যে এই বাড়িটাই সেই বাড়িটা কিনা, কিন্তু একটা ঘটনা যেটা ওখানকার অনেকেই জানে, মানে ওই গ্রামের লোকালদের কথা বলছি, তো অনেকেরই জানা। তো বলছে কি, তো তখন বলছে যে আচ্ছা তোমরা যে ওই জায়গাটা গেছিলে, তোমরা কিছু ফিল করতে পারো নি? তো তখন অরিত্র একটা জিনিস খেয়াল করে যে ওর মোবাইলে ফুল চার্জ ছিল, ওর ক্যামেরা তো ইভেন ফুল চার্জ ছিল, বাট ওই ছবিগুলো তোলার পরে হঠাৎ করে ওর মোবাইল এবং ক্যামেরা দুটোরই চার্জ কিন্তু ওই লোকেশানে দাঁড়িয়ে পুরো একদম ড্রেন হয়ে যায়।
যেটা হওয়ার একেবারে কথা ছিল না, এটা ওর সাথে হয় এবং তার সাথে সাথে নাকি ওর একটা অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছিল, কিন্তু সেটাকে না অতটা পাত্তা দেয়নি, ভেবেছে ঠিক আছে হচ্ছে হচ্ছে। এবং ওর সাথে যে সিনিয়র দাদা গেছিল তারও একটা অদ্ভুত জিনিস হয়েছিল ওখানে গিয়ে। তো বলছে কি হয়েছিল, তো সেই ভদ্রলোক বলে যে আমি যখন ওখানে গেছি আমি জানি না কেন আমার হাত পা খুব কাঁপছিল, মানে কোনোদিনও ওনার হাত পা কাঁপে না, আর এরকম কোনো সিমটমস ওনার কোনোদিনও হয়ও নি। এবং ওরা সারাদিনে যথেষ্ট খাওয়া দাওয়া করেছে, তো তখনই দাদাটা ভেবেছে যে সারাদিন ধরে ঘুরছে সেই জন্য হয়তো টায়ার্ডনেসের জন্য এটা হচ্ছে। তো বলছে আমি আর বলিনি, বাট তারপরেই তো আমরা আবার গাড়ি নিয়ে হোটেলে চলে এলাম। তো ওই লোকটা তখন শুনে বলে যে তোমরা তাহলে ওই বাড়িটাতেই গেছিলে যেই বাড়িটা সম্পর্কে এই ধারণা বা এই কথাগুলো ওখানকার মানুষেরা বলে, এবং এটা কিন্তু সত্যি কথা। তো তখন বলছে কি 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 ধারণা, কি ব্যাপার। তো তখন যেটা বলে সেটা হচ্ছে যে ওই যে বাড়িটায় ওরা গেছিল সেই বাড়িটা সত্যিই পরিত্যক্ত, এবং প্রায় বিগত 50 বছর ধরে ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, ওখানেই রয়েছে, ঠিক আছে। এইবারে বহু বছর আগে ওই গ্রামের ওই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটায় মা, বাবা এবং তাতে 3 সন্তান থাকতো। ফ্যামিলিটার মেন যে সোর্স অফ ইনকাম সেটা ছিল ওরা প্রচুর ভেড়া পালন করত, এবং সেই ভেড়ার দুধ থেকে ওরা বিভিন্ন টাইপের চিজ বানাতো বাড়িতেই। এবার বুঝতেই পারছেন খুব একটা বিশাল যে ওরা বড় লোক ছিল ফ্যামিলিটা, তা কিন্তু নয়। এবার ওই বাড়ির যে ছোট মেয়ে ছিল, সেই ছোট মানে 3 ভাই বোনকেই খুব সুন্দর দেখতে, কিন্তু তার মধ্যে যে ছোট বোন ছিল আর কি মেয়েটি, তো তাকে দেখতে নাকি অপরূপ সুন্দর ছিল। এবং সে ছোট থেকেই খুব আদুরে ছিল, প্রচণ্ড শাই ছিল, মানে মানুষের সাথে খুব একটা বেশি কথাবার্তা বলতো না, একটু লাজুক টাইপের। এবং ঘরে বেশিরভাগ সময় তার মা, বাবা এবং দাদা, দিদি এদের সাথেই কাটাতে ভালোবাসতো। ও খুব একটা বাইরে বেরিয়ে কথাবার্তা বলা, লোকের সাথে খুব বেশি মানুষের সাথে মেলামেশা করা বা গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের সাথে কথা বলা, সেটা কিন্তু ওই বাড়ির যে ছোট মেয়ে ছিল সে খুব একটা করতো না। এবার ওকে গ্রামের সবাই কিন্তু খুব পছন্দ করতো মেয়েটিকে, কারণ মেয়েটির স্বভাব ভীষণ ভালো ছিল, ভীষণ আস্তে আস্তে কথা বলতো, ওর হাঁটা চলা বসা সব কিছুর মধ্যেই একটা অদ্ভুত মাধুর্য ছিল। এবার মেয়েটি যখন মোটামুটি 12-13 বছর বয়স, তো ও হঠাৎ করেই ওখানে ওর বাবা মায়ের সাথে অন্য একটা জায়গায় সেখানে ও যায়, মানে মা, বাবা এবং ওই মেয়েটি যায়। এবার মেয়েটির মধ্যে না মানে ও যে এজের ছিল, কিন্তু সেই এজের হলেও ওর মনটা খুব বাচ্চা সুলভ ছিল। তো ওইখানে অনেক জিনিসপত্র বিক্রি হয়, মানে আমরা যেটাকে হাট বলি, তো ওখানে ওরকম ছোটো ছোটো ফার্মার্স মার্কেট হয়। তো ওরা একটা অন্য জায়গায় একটা কাজে গেছিলো, তো সেইখানেই ফেরার পথে ওরকম একটা লোকাল ছোট্ট একটা মার্কেটে ওরা ঢোকে। এবারে ওই মার্কেটে যখন ওরা ঢুকেছে তখন ওই মেয়েটি খেয়াল করে যে একটি ফ্যামিলি তারা বিভিন্ন ধরনের ছোট বড় পুতুল বিক্রি করছে, ঠিক আছে। তো ওইখানেই একটি পুতুল দেখে মেয়েটির খুব পছন্দ হয়। পুতুলটার গায়ে একটা সাদা গাউন ছিল এবং নর্মাল পুতুল, মানে পুতুলটার মধ্যে যে খুব অস্বাভাবিক পুতুলটা ছিল বা দেখতে খুব ভয়ঙ্কর টাইপের ছিল এরকম কিন্তু কিছু না, জাস্ট নর্মাল একটা পুতুল। এবার ওর ওই পুতুলটা দেখে ভীষণ ভালো লাগে। এবার বুঝতেই পারছেন যে বাড়ির ছোটো মেয়ে, ও এমনিতে একটু সবার খুব আদুরে ছিল ওর বাবা মায়ের, এবং ওর বাবা মায়ের যে খুব একটা পয়সা ছিল, টাকা, মানে খুব যে ওরা বড় লোক ছিল, ধনী ছিল তা কিন্তু নয়। তো যেহেতু বাড়ির ছোটো মেয়ে আর ও সবসময় খুব শাই থাকতো, কখনো বাবা মায়ের থেকে সেরকম কিছু চাইতো না, তো ওর না পুতুলটা খুব পছন্দ হয়। এবার ও পুতুলটা বারবার মানে দোকানটায় মানে এরকম পসরা সাজিয়ে বসেছে এবং মেয়েটা বারবার নাকি পুতুলটাকে দেখছিল। এবার মেয়েটির যে বাবা ছিলেন তিনি বুঝতে পারে যে মেয়েটার হয়তো পুতুলটা পছন্দ হয়েছে। তো উনি একবার জিজ্ঞেস করে মেয়েটিকে যে তুই কি পুতুলটা নিবি? তো মেয়েটা নাকি প্রথমে বলে না আমি নেব না। তোর বাবা তাও বুঝতে পারছে যে মেয়ের নেওয়ার খুব ইচ্ছে, এবার মেয়ে প্রচণ্ড শাই, প্রচণ্ড চাপা স্বভাবের, ও সরাসরি মানে সচরাচর কিছু ভালো লাগলে পছন্দ হলে সেটা কিন্তু খুব একটা যে ও মুখে বলে তা নয়। তো
সে তো বাবা, সে বুঝে যায় যে মেয়েটার পুতুলটা পছন্দ হয়েছে। তোর বাবা পুতুলটা কিনে দেয় ওকে, এবং কিনে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই মেয়েটির ভীষণ আনন্দ হয় এবং ও বাবা মায়ের সাথে পুতুলটা নিয়ে বাড়ি চলে আসে। এবার ওদের বাড়িতে যখন মেয়েটি আসে, তো মেয়েটি ওর দিদিকে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর পুতুল আমার কাছে বাবা কিনে দিয়েছে। তো ওরা যখন পুতুলটা নিয়ে দেখে, তো তখন দেখছে যে পুতুলটা খুবই সুন্দর, কিন্তু পুতুলটার যে চুল রয়েছে, তো সেই চুলটা মানে যেরকম মানুষের চুল হয় একদম সেম মনে হচ্ছে একগোছা মানুষের চুল কেটে পুতুলের মাথায় বসানো। তো তখন আজ থেকে আমি এটা বেশ অনেক বছর আগেকার কথা বলছি। তো সেই সময় ওদের কাছে এই বিষয়টা না একটু মানে অদ্ভুত টাইপের লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই রকম ধরনের কোনো পুতুল এর আগে কিন্তু কখনো ওই বাড়ির যে বড় মেয়ে ছিল তাকে কিন্তু কখনোই তার বাবা মা কিনে দেয়নি। সেই সময় ওদের আরও মানে বড় মেয়ের সময় যখন সে ছোট ছিল, তখন সে মানে ওদের আর্থিক অবস্থাও অতটা ভালো ছিল না, তাই বাইরে থেকে পুতুল কিনে আনাটা একটা ওদের কাছে বিলাসিতা টাইপের। তো মানে ওরা না দুই বোনে আলোচনা করতে থাকে যে এই পুতুলের চুলটাকে টাচ করে মনে হচ্ছে এটা হিউম্যান হেয়ার টাইপের। তো ওরা সে ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু ওটাকে না ওরা খুব একটা গুরুত্ব দেয় না। ওরা ভেবেছে হয়তো এরকমভাবেই পুতুল বিক্রি হয়। এবার পুতুলের যে চুলটা ছিল সেই চুলের একটা জায়গায় একটা গিট মতো মারা ছিল, ঠিক আছে, একটা নট ছিল। এবার ওই ছোট মেয়েটা সে মা বাবা যে কাজকর্ম করতো, ওদের যে চিজ বানানোর যে ছোট্ট ব্যবসা ছিল সেখানেও কাজকর্ম করতো, এবং বাকি সময়টা ও কী করতো, ওই পুতুলটা নিয়ে খেলতো। আর ওরা এই 3 ভাই বোন কিন্তু স্কুলে যেত না। মানে আমি যে সময়কার কথা বলছি সেই সময় ইভেন এখনও নাকি অনেক দেখবেন আমেরিকাতেও এরকম, কিন্তু মানে আমি যেখানে থাকি সেখানেরও একটা ফ্যামিলিকে আমি চিনি, ওরা 5 ভাই বোন, ওরা কিন্তু কেউ স্কুলে পড়ে না, ওরা সব হোম স্কুলিং করে, ঠিক আছে। কিন্তু ওরা অন্যান্য অনেক কিছু শেখে, যেমন বিভিন্ন ধরনের হাতের কাজ, ফার্মিংয়ের অনেক জিনিসপত্র ওরা শেখে, কীভাবে চাষ করতে হয় সেগুলো শেখে, পিয়ানো বাজাতে জানে। বাট ওরা কিন্তু তথাকথিত কোনো পাবলিক স্কুল বা প্রাইভেট স্কুলে কিন্তু যায় না, ওরা হোম স্কুলিং করে। তো এটা ইন্ডিয়াতে খুব একটা কমন না হলেও এটা কিন্তু বাইরের দেশে অনেকেই করে, যাদের ধরুন অতটা পয়সা নেই পড়াশুনো করার, বা যারা মনে করে যে আমি তো বড় হয়ে একটা স্পেশাল কাজ আছে সেটাই করব, তো সেই জন্য তারা স্কুলে যায় না, হোম স্কুলিংটাই ওরা প্রেফার করে। তো ওই যে 3 ভাই বোন ছিল ওরাও কিন্তু হোম স্কুলিং করতো, ওরা কোনো স্কুলে যেত না। যাই হোক, তো মেয়েটি ওই পুতুলটা নিয়ে ভীষণ খেলতো। তো ও একদিন কী করেছে, ও যখন পুতুলটা নিয়ে খেলছে, তো ও তার আগের দিন পুতুলের চুলে একটা রকম গিট মতো ছিল, ও সেটাকে ঠিক করে দেয়। এবার পরের দিন আবার যখন ও পুতুলটা নিয়ে খেলতে বসে, তখন দেখে আবার পুতুলটার চুলে 2-3টে এরকম গিট হয়েছে। তো আবার হাত দিয়ে দিয়ে পুতুলের চুলের গিটটাকে ঠিক করে দিচ্ছে। তো এরকম করে রোজই ও ঠিক করে, রোজই একটার মানে কোনো দিন একটার পরের দিন 2টোর পরের দিন 3টের পরের দিন 4টে, এরকম করে রোজই পুতুলটার চুলে গিট পড়ে। এবার একদিন কি হয়েছে, এই মেয়েটি ওর দিদিকে কথাটা জানায়। মানে দুজনে মানে ওর দিদির তো অনেকটা ওর থেকে বড়, তার তো আর পুতুল খেলার ওই অর্থে বয়স না। তো তবুও সে একদিন কথা বলতে বলতে জানিয়েছে যে এরকম জানিস তো দিদি, প্রত্যেক দিন এই পুতুলের চুলে একটা করে গিট বেড়ে যায়। তো দিদি বলছে এটা কী বলছিস তুই, পুতুলটা কি মানুষ নাকি যে মানুষের যেমন চুলে অনেকদিন ঠিক মতো না আঁচড়ালে বা হাওয়া দিলে, হাওয়ায় যদি চুল খুব বেশি ওড়ে জট পড়ে যায়, নটস হয়, তো বলছে সেরকম নাকি? বলছে হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি কালকে পুতুলের চুলে 3টে গিট ঠিক করেছি, আজ দেখ 4টে হয়ে গেছে। তো দিদি হাত দিয়ে দেখছে সত্যি সত্যি 4টে হয়ে গেছে। তো দিদি বলছে নিশ্চয়ই তুই এমনভাবে পুতুলটা রেখেছিলিস, সেই জন্য হয়তো চুলটা এরকম গিট পড়েছে, তো তুই ছাড়িয়ে দিয়ে ভালো করে একটা জায়গা দেখা যেখানে রেখে দে, এখানে তার কেউ ধরবে না, দেখবি কালকে আর পুতুলের চুলে কোনো গিট পড়বে না। তো 2 বোনে কথোপকথন করে এবং যথারীতি পুতুলের চুলের ওই 4টে গিট সারিয়ে ওই নির্দিষ্ট জায়গায় ওরা পুতুলটা রেখে ঘুমিয়ে পড়ে। এবার ঘটনা হচ্ছে যে প্রত্যেক দিন মানে পুতুলটা যবে থেকে নিয়ে আসা হয় সেই দিন থেকে প্রত্যেক দিন রাতের বেলা ওই বাড়ির যে ছোটো মেয়ে সে একটা খটখট আওয়াজ রাতের বেলা পেত, এবং সেটা আসতো পুতুলটাও যেখানে রেখেছিল সেইখান থেকে। তো ওর এই আওয়াজে ঘুমটা ভাঙতো, ও
ও চিন্তা করতো যে আওয়াজটা কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত। কিন্তু ও না কোনোদিনই মানে বিছানা থেকে উঠে গিয়ে যে ও দেখবে যে কিভাবে আওয়াজ হচ্ছে বা কেন আওয়াজটা হচ্ছে, সেটা ও কোনোদিনও করেনি। কিন্তু বুঝতে পারতো যে এই খটখট আওয়াজটা যেটা ও পাচ্ছে সেটা কিন্তু ওই পুতুলটা যেখানে রাখা আছে সেখান থেকেই আসছে। এইবারে সেদিনও হয়েছে, এবং পরের দিন যখন সকালবেলা উঠে ওরা দুই বোন আলোচনা করে যে ওর দিদি ওকে বলে যে দেখবি পুতুলের চুলে কোনো গিঁট পড়েনি। তো ওরা যখন যায়, এবং এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো হচ্ছে যে পুতুলটা ওরা যেখানে রেখেছিল সেখানে কিন্তু বাড়িতে মানে ওর মা, বাবা বা ওর ভাই কারোর টাচ করার কথা নয়। পুতুলটা একদম একটা ভালো জায়গাটা, সিকিউর জায়গায় ওরা রেখে দেয়। এবং যখন ওরা পুতুলটা হাতে নিয়েছে তখন না দুই বোন খুব হতভম্ব হয়ে যায় এটা দেখে যে পুতুলের চুলে কিন্তু সত্যি সত্যি আগের দিন 4টে গিঁট ছিল, এখন 5টা গিঁট হয়ে গেছে। এটা দেখে না ওরা খুব অবাক হয়ে যায়। এবং তখন না বাড়ির ওই যে ছোট মেয়েটি, সে হাসতে হাসতে ওর দিদিকে বলে যে পুতুলটায় কি প্রাণ আছে নাকি, যে মানুষের চুলের মতো এরকম করে চুলে জট পড়ে যাচ্ছে, এটা কি করে হচ্ছে। এবার এটা দেখে না ওর দিদির একটা কীরকম মানে একটা ফিলিংস হয় নাকি। তো দিদি সঙ্গে সঙ্গে পুতুলটা নিয়ে ওর মা যে ছিলেন মায়ের কাছে গেছে, বলছে যে মা দেখো এরকম পুতুলটা এরকম হচ্ছে। তো তখন ওদের মা, যিনি তিনি সকাল থেকে প্রচুর কাজ করেন, ওই দুধ কালেক্ট করা, সেই দুধকে চিজের জন্য প্রসেস করা, মানে একটা বিশাল কাজ। তো ওনার মা স্বাভাবিকভাবেই কথাটা শোনেন, কিন্তু উনি বলেন যে তোমরা বেশি চিন্তা করছো, পুতুলটা যেখানে আছে সেভাবেই রেখে দাও, এসব নিয়ে ভেবো না, এরকম কিছু হয় না। উনি কাজে ব্যস্ত ছিলেন, উনি হয়তো অতটা ভালো করে কথাগুলো শোনেন উনি। এবার আস্তে আস্তে তো ওই ব্যাপারটা গেল, ওই ব্যাপারটা ওইভাবেই চলছে। কিন্তু যেটা কিছুদিন পর থেকে মানে বোঝা গেল, সিগনিফিকেন্ট একটা চেঞ্জেস দেখা গেল, সেটা হচ্ছে ওই বাড়ির ছোটো মেয়েটির মধ্যে। ছোটো মেয়েটি মানে চোখের রং ছিল নীল, চুলগুলো ছিল সোনালি, অদ্ভুত সুন্দর দেখতে। তো সেই মেয়েটা যেন আস্তে আস্তে কীরকম একটা মানে অদ্ভুত একটা তার মধ্যে চেঞ্জেস আসতে শুরু করলো। তার চোখ মুখ বসে যেতে লাগলো, তার চোখ দুটো যে এত সুন্দর ছিল সেই সুন্দর চোখ দুটো যেন আস্তে আস্তে কীরকম ছোট হয়ে যেতে থাকলো, চোখ দুটো ছলছল করতো, মুখের যে মিষ্টতা সেটাও যেন আস্তে আস্তে কোথাও কমতে লাগলো। মানে ওকে দেখে যে কেউ মনে করবে যে ও খুব অসুস্থ। এবার এমনিতে ও খুব একটা গ্রামে কারোর সাথে অতটা কথাবার্তা বলতো না, নিজের মতো বাড়িতে থাকতেই বেশি পছন্দ করতো। কিন্তু ওদের বাড়িতে গ্রামের কিছু লোকজন আসতো, তারা চিজ নেওয়ার জন্য বা দুধ নেওয়ার জন্য আসতো। তো তারা তো ছোটো মেয়েটিকে দেখতো, এবং দেখার পরে বাচ্চাটির মাকে জিজ্ঞেস করতো যে তোমার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে, ওর কি কোনো অসুবিধে হয়েছে, ওর মুখটা এরকম লাগছে কেন, ওকে দেখে খুব অসুস্থ বলে মনে হচ্ছে। এবং দিন দিন কিন্তু ওর স্বাস্থ্যেরও অবনতি হওয়া শুরু হয়েছিল। এবার ওর মা প্রথম দিকে ব্যাপারটাকে ইগনোর করলেও তারপরে যখন উনি বুঝতে পারেন সত্যিই তো আমার মেয়ের চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, শরীর ঠিক থাকছে না, তো তখন মেয়েকে প্রশ্ন করে যে তোর কেন এরকম হচ্ছে, তোর কি কিছু অসুবিধা হচ্ছে, তাই তুই সেটা বল। এবার মেয়েটি এমনিতেই খুব চাপা স্বভাবের ছিল, আমি আপনাদেরকে আগেই বললাম, তো ও কিছুই বলতো না। এবার মেয়েটি মাঝে মধ্যে কিছু কিছু কথা ও দিদির সাথে শেয়ার করতো। তো ও দিদি একদিন ওকে জিজ্ঞেস করে যে আচ্ছা কি হয়েছে বলতো, তুই এতটা সময় পুতুল নিয়ে থাকিস। ও যখন পুতুল নিয়ে থাকে তখন ও কারোর সাথে কথা বলে না, মানে শুধু পুতুলটা ওর হাতে থাকে, ও শুধু পুতুলটাকে নিয়ে কিছু একটা গভীর চিন্তায় মগ্ন থাকে বেশিরভাগ সময়। তো ওর দিদি একদিন ওকে বলে যে তুই পুতুল নিয়ে এত কী চিন্তা করিস। তো মেয়েটি তখন একটা অদ্ভুত কথা ওর দিদিকে বলে যে পুতুলটা নাকি ওর সাথে কথা বলে। এবার এই কথাটা শুনে ওর দিদির না ভীষণ অবাক লাগে, ভাবে যে পুতুল আবার কি করে কথা বলে। তো দিদি প্রথমে হাসে, ওকে বলছে তুই কী এসব উল্টোপাল্টা বলছিস। তখন বলছে যে হ্যাঁ পুতুলটা আমার সাথে অনেক কথা বলে। তখন বলছে যে কথা বলে মানে কীরকমভাবে কথা বলে। তখন বলছে যে আমি যখন পুতুল নিয়ে থাকি একদিন হঠাৎ করেই দেখি পুতুলটার মধ্য থেকে একটা ফিসফিসানি আমি আওয়াজ পাচ্ছি। এবার স্বাভাবিকভাবেই মেয়েটা যখন এরকম একটা পুতুল থেকে দেখছে যে ফিসফিসানি আওয়াজ আসছে, তো কানটারও পুতুলটার মুখের কাছে নিয়ে গেছে। তো তখন পুতুলটা নাকি ওকে বলে যে আমাকে একটা বাটি করে দুধ এনে দাও।
তো ও প্রথম ব্যাপারটা ইগনোর করে, ও ভেবেছে যে ও ভুল শুনেছে, এরকম আবার পুতুল কি কথা বলতে পারে নাকি। তো এর কিছুক্ষণ পরে আবার নাকি পুতুলটা ফিসফিস করে ওকে বলে যে তুমি বাড়িতে কাউকে জানিও না, কিন্তু আমাকে এক বাটি দুধ এনে দাও। এবার যেহেতু ওদের বাড়িতে প্রচুর ভেড়া পালন হতো, তো স্বাভাবিকভাবেই ও একটা বাটি করে পুতুলটাকে দুধ এনে দিয়েছে। এবং দুধ এনে দেওয়ার পরে পুতুলটাকে বলে যে তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও। এবার ও পুতুলটার কাছে দুধের বাটিটা রেখে উঠে ও যায় দরজাটা বন্ধ করতে। এবার যে মুহূর্তে ও দরজাটা বন্ধ করে টার্ন করে পুতুলটার কাছে এসেছে, মানে এই টোটাল কাজটা করতে হয়তো সময় লেগেছে ম্যাক্সিমাম 8 থেকে 10 সেকেন্ড। ও উঠেছে, দরজাটা বন্ধ করেছে, ও পুতুলটার কাছে এসেছে। এই 10-12 সেকেন্ডের মধ্যে মেয়েটি দেখছে যে পুতুলটার সামনে যে দুধের বাটিটা রেখেছিল, সেই দুধের বাটিটা পুরো খালি হয়ে গেছে। এবং পুতুলটা মানে ওকে থ্যাংক ইউ বলছে। তো এই জিনিসটা যখন প্রথম হয়, ও না ভীষণ রকমভাবে হতভম্ব হয়ে যায় যে এটা কী হলো, এটা আবার সম্ভব নাকি। এবং তখন পুতুলটা ওকে বলে আমি যে এই দুধের বাটি থেকে দুধ খেলাম, তুমি কিন্তু এটা না ওকে বলো না, ওকে নাকি পুতুলটা বলে। এবং তারপর থেকেই ও খুব চুপচাপ হয়ে যায়, বিষয়টা নিয়ে ওর মাথায় ঘুরতে থাকে যে ব্যাপারটা কী হচ্ছে। এরকম করে ওকে বিভিন্ন সময় পুতুলটা বিভিন্ন কথা বলে। কখনো ওকে বলে যে তুমি একটু ঘরের বাইরে থেকে ঘুরে এসো, ও নাকি ঘরের বাইরে থেকে একটু ঘুরে আসে। আবার কখনো বলে যে তুমি আমার সামনে তোমার চুলটা খুলে বসো, চুলটা আঁচড়াও। তো পুতুলটা যখন ওকে চুলটা খুলে চুলটা আঁচড়াতে বলে, ও তাই করে। মানে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র কি পুতুলটা বলে। এবার এই কথাগুলো মেয়েটি যখন তার দিদিকে বলে, তার দিদির তো ভীষণ অবাক লাগে। সে বলতে তুই এ সমস্ত কী উল্টোপাল্টা বলছিস, সেরকম আবার হয় নাকি। তো তখন মেয়েটি বলে যে হ্যাঁ সত্যি এরকম কিন্তু হয়েছে। তো দিদি স্বাভাবিকভাবেই বলছে যে কই আমাকে একদিন পুতুলটার কথা শোনাস তো। এবার ওর দিদিকে পুতুলটা দিয়েছে, বলছে যে দিদি তুমি পুতুলটার সাথে নিজের মতো কথা বলো, দেখবে ও তোমার সাথে কমিউনিকেশন করবে। এবার ওর দিদি মানে একদমই না বিষয়টা বিশ্বাস করতে চাইছে না, ভাবছে যে বোন কি না কি বলছে, এরকম পুতুল আবার কথা বলবে সেরকম আবার হয় নাকি। এবার ও কী করেছে, পুতুলটাকে যখন ওর হাতের কাছে দিয়েছে বাড়ির ছোটো মেয়েটি, এবং যখন ওকে বলছে কথাটা, তো ওর দিনটা খুব হাসি পাচ্ছে। ও দিদি বলছে যে তুমি পাড়ায় কারোর সাথে কথা বলো না, তুমি গ্রামে কাউকে চেনো না জানো না, যদি গ্রামের লোকেরা শোনে না যে তুমি এরকম পুতুল নিয়ে এত কিছু ভাবছো, তাহলে সবাই তোমাকে দেখে খুব হাসবে। এই বলে বড় মেয়েটা নিজেই খুব হাসছে। এবং এত হাসছে পুতুলটাকে, মানে একবার পুতুলটাকে দেখছে, একবার ওর বোনকে দেখছে, বেশি মানে বড় মেয়েটা ভীষণ রকমভাবে হাসছে। এবার ওর বোন বুঝতে পারছে না কি করবে। ওর বোন ট্রাই করছে তার দিদিকে ব্যাপারটাকে বোঝানো যাতে ওর দিদিও বিশ্বাস করে, কিন্তু ওর দিদি কোনোভাবেই কোনো কথা বিশ্বাস করছে না। এমতাবস্থায় পুতুলটা তো ওর দিদির পাশে ছিল। হঠাৎ করে পুতুলটা ঠাস করে টেবিলে রাখা ছিল, টেবিল থেকে জাস্ট দাঁড় করানো অবস্থা থেকে শুয়ে পড়ে, ঠাস করে একটা আওয়াজ হয়। এবং ওই যে আওয়াজটা হয় সেই মুহূর্তেটা ওর বোন চমকে যায়। এবং ওর দিদি তখনও হাসছে, মানে ঠিক এই ঘটনার আগে মুহূর্ত অবধি ওর দিদি ভীষণ হাসছিল, এবং একবার করে পুতুলটার দিকে তাকাচ্ছে, একবার করে ওর বোনের দিকে তাকাচ্ছে। এবং কিছুক্ষণ পরে জাস্ট মানে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ওর দিদি না কীরকম থ হয়ে, মানে কিছু একটা দেখে যদি প্রচণ্ড কেউ হতভম্ব হয়ে যায়, পুরো থ হয়ে বসে গেছে, মানে চোখের পাতা পড়ছে না, তার হাসি মুখে উড়ে গেছে। এবার মেয়েটি বুঝতে পেরেছে, ওর বোন যে, সে বুঝতে পেরেছে কিছু একটা ঘটনা ঘটলো, পুতুলটা অদ্ভুত রকমভাবে ঠাস করে আওয়াজ করে পড়লো, কেন পড়লো, কী জন্য পড়লো, কিছুই বোঝা যাচ্ছে না। তো তখন মেয়েটি ওর দিদিকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে বলে গায়ে হাত দিচ্ছে বারবার। এবং ওর দিদি না মানে মনে হচ্ছিল কিছু একটা দেখে খুব জোর যদি কেউ ভয় পেয়ে যায় বা এমন কিছু তার কারোর সাথে হয় যেটা খুব আনএক্সপেক্টেড, মানুষ তো কিছুক্ষণের জন্য পুরো স্তব্ধ হয়ে যায়। একদম সেম জিনিসটা ওর দিদির সাথে হয়েছে, এবং ওর দিদিরা কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পরে যখন সে একটু ধাতস্থ হয়, ওর দিদি আকার ইঙ্গিতে মানে বলছে, এবং আকার ইঙ্গিতে বলছে, এবং কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। তো তখন একটা পেন্সিল মতো নিয়ে ওর দিদি একটা পেপারে একটা কিছু লেখে। তো সেই লেখাটা যখন ওর বোন পড়ে, তখন বুঝতে পারে ওর দিদি লিখেছে যে যখন হাসছিল
তখন কিছু একটা ওর সাথে হয়েছে, মানে কী হয়েছে সেটা ও আর কি বলবে। এবার তো এরপরে তখন কিছু বলতে পারছে না, মানে বলতে চাইছে কিন্তু বলতে পারছে। এবার পেপারেও যে লিখবে সেটাও লিখতে পারছে না। এবার ওর বোন তো খুব ভয় পেয়ে গেছে, গিয়ে ওর মাকে ডেকেছে। ওর মা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি। তো ওর মা বলছে যে কী হয়েছে। তো তার কিছুক্ষণ পরে ওর দিদি নাকি বলে যে যখন হাসছিল এবং ওই যে পুতুলটা ঠাস করে পড়ে যেটা আওয়াজ হয়, তো ওর দিদির কথা অনুযায়ী ও দিদি জানে না কে করেছে, কিভাবে হয়েছে, ওই মুহূর্তের মধ্যে ওর দিদির মনে হয় যে তার দুটো কানে কেউ সজোরে থাপ্পড় মেরেছে, মানে স্ল্যাপ করেছে এবং খুব জোরে করেছে। এবং ওই যে ঠাস করে যে পড়ে যাওয়ার আওয়াজটা হয়, ওর দিদির কথা অনুযায়ী ওটা ওই পুতুলটা পড়ে যাওয়ার আওয়াজ নয়, ওর দিদির কানে মারার আওয়াজ। দুই কানে একই সাথে একই রকমের জোর প্রয়োগ করে খুব জোরে মারা হয়েছে। এবং যার ফলে ওর দিদি বলে যে ওর মানে প্রায় মানে শ্রবণ শক্তি প্রায় চলে গেছে, মানে ভীষণ আস্তে শুনছে। মানে কেউ যদি খুব জোরে কথা বলে তাহলেই একমাত্র ওর দিদি খুব সামান্য হালকা করে শুনতে পাচ্ছে, আদারওয়াইজ সে কিছু শুনতে পাচ্ছে না। এবার এটা যখন মেয়েটা শোনে, ওর বোন শোনে, ওর বোন না খুব অবাক হয়ে যায়। এবং সে তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, দিদি আমি তোমাকে বলছিলাম না পুতুলটা আমার সাথে কথা বলে, তুমি তো বিশ্বাস করছিলে, তুমি খালি হাসছিলে। এবার ওর দিদি না মানে কাঁদতে কাঁদতে আর কি তার বোনের হাত ধরে বলছে যে আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, আমি কি আমার শ্রবণ শক্তি কোনোদিনই ফেরত পাবো না? মানে আমি শুধু দেখছি সবার মুখ নড়ছে, সবার ঠোঁট নড়ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কে কী বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। খুব জোরে বললে একটু হালকা আধো আধো আমি শুনতে পাচ্ছি। এবার এই কথাটা যখন মেয়েটার বাবা মা জানে, তারা তো ভীষণ অবাক হয়ে যায় যে পুতুলের সম্পর্ক নিয়ে কথা বলছিল, এটা জাস্ট একটা মেয়ার পুতুল, তার সম্পর্কে কিছু একটা বলছিল বা একটা হেসেছে বলে একটা চর অলক্ষ্যে থেকে কেউ চর মারবে দুটো কানে, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবে ওনাদেরও খুব অবাক লাগলো। ওনারাও বলছেন যে এটা কি করে সম্ভব, এটা তো হয় না। কিন্তু কি সম্ভব আর এই পৃথিবীতে কি সম্ভব নয় সেটা তো স্বয়ং ভগবানই জানে। অনেক কিছু করা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না। মানে ওর দিদির কানের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ব্যাস ওইটুকুই, আগের মতো মানে নর্মাল কিছু কিন্তু হলো না কান। যাই হোক, এই বিষয়টা কিন্তু মানে কি করে হলো, কিভাবে হলো, সেটা কিন্তু পুরোপুরি আনডিফাইন্ড থেকে গেল। কারণ ও দিদি যে কথাটা বলেছিল যে সে কাউকে দেখেনি, কিন্তু মনে হলো যে সজোরে কেউ দুটো কানে একই সময় একই রকমের প্রেশার দিয়ে আঘাত করে, এটা কিন্তু খুবই আর কি একটা অসুবিধে এবং খুবই একটা খারাপ জিনিস কিন্তু ওর দিদির সাথে ঘটলো। এবার ওর দিদি বুঝতে পারছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। তখন অবধি কিন্তু পুতুলটাই যে সব কিছুর জন্য দায়ী সেটা কিন্তু ওরা তখনও বুঝতে পারেনি। এর কিছুদিন পরে ওর দিদির আর কি একজনের সাথে বিয়ে ঠিক হয় এবং সে কিন্তু ওই গ্রামেই থাকতো। এবং তারাও হচ্ছে ওরা যে ধরনের আর কি মানে জাতির অন্তর্গত, ওরাও সেরকমই। তো দুই বাড়ি থেকে মানে দুজনেই দুজনকে পছন্দ করে এবং দুই বাড়ি থেকে ঠিক করে যে একটা খুব ছোট প্রাইভেট ওয়েডিং সেরিমনির মাধ্যমে ওদের বিয়ে হবে। খুব অদ্ভুতভাবে ওই মেয়েটির সাথে মানে এই মেয়েটির দিদির সাথে ওই ছেলেটির একটা সুন্দর ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। ওরা একে অপরকে বিয়ে করবে, তারপরে নিজেরা আলাদা করে থাকবে, সংসার করবে, সমস্তটা ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক মানে বিয়ে হবে তার মানে দুদিন আর কি আগের একটা ঘটনা ঘটে। তো পুতুলটা ওখানে রাখা ছিল, তো ওর দিদির হাত লেগে পুতুলটা পড়ে যায়, মাটিতে পড়ে যায় এবং ও দিদি সেটা দেখতেও পায়। কিন্তু সেই সময় সে একটা কোনো কাজ করছিল বা হয়তো অন্যমনস্ক ছিল, কিছু একটা এরকম হবে। এবং মেয়েটি কী করে, পুতুলটা পড়ে গেছে দেখে কিন্তু না তুলে পাশ দিয়ে বেরিয়ে যায়, মানে সরে চলে যায়। এবং পরে যখন ওই ঘরে ছোট মেয়েটি ঘরে ঢোকে, সে দেখছে পুতুলটা পড়ে আছে, তো যথারীতি পুতুলটা তুলেছে। এবং সেই সময় নাকি ওই পুতুলটা ওর বোনকে কানে কানে নাকি একটা কথা বলে। ওই যে বলেছিলাম যে পুতুলটা ওর সাথে অনেক কথা বলে, সেটা ওর বোন বলেছিল। তো পুতুলটা নাকি মানে একটা খুব আস্তে আস্তে একটা কথা ওর বোনকে বলে এবং সেটা কিন্তু শোনার পরে
ওর বোনের ভীষণ খারাপ লাগে এবং খুব ভয়ও পেয়েছে, এবং ও মনে প্রাণে চাইতে থাকে ভগবানের কাছে যেন এটা সত্যি না হয়। তো ওই পুতুলটা নাকি ওর বোনকে বলে যে তোমার সিস্টার, তোমার বড় দিদি আমাকে ফেলে দিয়ে চলে গেছে এবং ভাবছে যে ওর বিয়ে হয়ে যাবে, ও খুব ভালো থাকবে, এরকম কিন্তু কিচ্ছু হবে না, আমি কিন্তু এর প্রতিশোধ দেব। এবং আমি তোমাকে বলছি, আমি তো সব কিছু তোমাকে আগে থেকে বলে দিই, তুমি তোমার দিদিকে বলে দিও তোমার দিদি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নই থেকে যাবে, সেই স্বপ্ন কোনোদিনই বাস্তব হবে না। এবার এই কথাটা যখন ওরকমভাবে বলেছে, ওই মেয়েটি আর কি খুব ভয় পেয়ে যায়, এবং সে তখন বলছে কেন তুমি আমার দিদির কোনো ক্ষতি করবে, তুমি আমার দিদির কিন্তু কোনো ক্ষতি করো না। তো তখন নাকি মানে ওই পুতুলটার ভিতর থেকে একটা কথা শুনতে পায়, সে নাকি বলে যে দেখোই না কি হয়, এই বলে নাকি সে মুচকে হাসে পুতুলটা। এবার ওর না মানে প্রচণ্ড আর কি একটা ভয় লেগে যায়, যেটা কি ব্যাপার হতে চলেছে, কি হতে চলেছে সেটাও তারপরে ওকে বলেও নি। তো তখন ও কী করে, ওর দিদিকে কথাটা বলে, এবং ওর দিদি আর কি তখন ট্রিটমেন্ট করে একটু বেটার পজিশনে আছে, কানের অবস্থা একটু বেটার হয়েছে। তো ওর দিদি বলছে হ্যাঁ এরকম আবার হয় নাকি, মানে তখন ওর দিদি আর কি বিশ্বাস করছে না। দেখুন, একটা জিনিস যখন হয় তখন সেটাকে না মানুষ মানে ওরা অ্যাটলিস্ট সেই বিষয়টাকে খুব কোইন্সিডেন্স হিসেবেই নিয়েছিল, মানে এটাও যে হতে পারে যে পুতুলটার জন্য ওদের জীবনে যেই ঘটনাগুলো ঘটে সেটাও যে হতে পারে সেটা কিন্তু ওরা স্বপ্নেও ভাবেনি। যাই হোক, তো এরপরে ও মানে যেটা হলো সেটা হচ্ছে যে বিয়ের তখন আর 2-3 দিন বাকি। এমন সময় ওই ছেলেটা তো ওই গ্রামেই থাকতো, এবার হঠাৎই আর কি একটা জিনিস রটে গেল, ঠিক বিয়ের 2 দিন আগে যে ছেলেটির সাথে ওর দিদির বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটি নাকি হঠাৎ করেই আগের দিন রাত থেকে মানে নিরুদ্দেশ হয়ে গেছে, এবং সে কোথায় গেছে কেন গেছে সেটা কিন্তু কেউ জানে না। এবার ছেলেটার মানে প্রচণ্ড হান্টিংয়ের শখ ছিল, ছেলেটা আর কি হান্টিং করতে খুব ভালোবাসত। এবার প্রথমে ও দিদি ভেবেছে যে হয়তো হান্টিং করতে কোথাও বেরিয়ে গেছে, কিন্তু তারপরে ভাবছে যে নিশ্চয়ই বিয়ের আগে চলে আসবে। এবার এই অপেক্ষা করতে করতে বিয়ের দিনও চলে এলো, কিন্তু ছেলেটা কিন্তু আর ফিরল না। এবং সব থেকে অদ্ভুত বিষয় এবং সব থেকে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এটাই যে ওই ছেলেটির বাড়িতে যাওয়া হয়, কথাবার্তা বলা হয়, ছেলেটির বাবা মাও জানে না যে অ্যাকচুয়ালি ছেলেটা কোথায় গেল, কারণ ও বাড়ি থেকে একটা জাস্ট কাজের জন্য বেরিয়েছিল, এরকম না যে বন্ধু বান্ধবদের সাথে অন্য কোথাও গেছে বা আনন্দ মজা করার জন্য কোথাও গেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু ছেলেটার কোনো হদিশই পাওয়া গেল না। এবার এই যে বিয়েটা ঠিক হলো, বিয়েটা হলো না, এটাও কিন্তু ওর দিদির কোনো না কোনোভাবে সাইকোলজিক্যাল একটা ইস্যু তৈরি হলো। মানে ওনার খুব খারাপ লাগতো, উনি মানে ভাবতো ন্যাচুরালি যে বিয়েটা কেন হলো না। এবং এই জিনিসটা যে ও দিদির সম্পর্কে পুতুলটা বলেছে সেটা কিন্তু মানে এই ঘটনা ঘটার আগে ওই বাড়ির ছোটো মেয়েটি সে কিন্তু তার দিদিকে কথাটা বলে না। এবার একদিন এসব সব হয়ে গেছে, একদিন আর কি সন্ধ্যেবেলা এই মেয়েটি ও দিদিকে সমস্ত কথাটা জানায়। তো তখন ও দিদি বলছে যে তুই এটা যখন আগে থেকে জানতিস তাহলে তুই আমাকে আগে থেকে বারণ করিসনি কেন। এবার সবটা শোনার পরে মেয়েটির ওই পুতুলটার উপরে ভীষণ রাগ হয়। এমনিতেই ও খুব ভেঙে পড়েছিল, আর সেই সময় জার্মানির সেই গ্রামে সেখানেও কিন্তু একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে সেই বিয়ে ভেঙে যাওয়া, এটা কিন্তু মানে আশেপাশের লোকেরাও সেটা নিয়ে কথাবার্তা বলছে, তারও প্রচণ্ড আত্মসম্মানে লাগে। তো সব কিছু মিলিয়ে কিন্তু দিদির মানসিক অবস্থা খুব খারাপ ছিল। তো সে যখন তার বোনের কাছে এই কথাগুলো শোনে, সে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ঘরে যায় এবং পুতুলটা যেখানে ছিল মানে বিভিন্ন রকমের পুতুলটার উদ্দেশ্যে নানান কটু কথা বলতে থাকে, এবং বলে পুতুলটাকে নিয়ে মেঝেতে আছাড় মেরে ফেলে দেয় ভাঙার জন্য। এবং যখন ওর দিদি রেগে মেগে উঠে যায়, ওর বোনও কিন্তু পিছন পিছন ওর সাথে আসে, এবং ওর বোন যখন ঘরে ঢুকেছে তখন দেখছে যে তার দিদি হাতে নিয়ে পুতুলটা আছাড় মেরে ফেলতে যাচ্ছে। তো সে পিছন থেকে বারণ করে যে দিদি তুমি এই কাজটা করো না, কিন্তু সে এতটাই রেগে যায় পুতুলটার উদ্দেশ্যে খারাপ কথা বলতে থাকে, এবং আলটিমেটলি বহুবার বারণ করা সত্ত্বেও সে কিন্তু পুতুলটা আছাড় মেরে ফেলে দেয় মেঝেতে। এবং সেই মুহূর্তে মানে মেঝেতে আছাড় মেরে ফেলে দেওয়ার পরে পুতুলটা নাকি নিজে থেকে, সেটা কিন্তু মেয়েটি তার দিদি দুজনেই দেখে, পুতুলটা নিজে থেকে উঠে বসে
এবং প্রচণ্ড রকমভাবে একটা গর্জন করে, যে গর্জনটা ওদের ঘরের ঠিক পাশেই, মানে কিছুটা দূরে কিন্তু ওদের বাড়ির চৌহদ্দির মধ্যেই একটা জায়গা ছিল যেখানে এই দুধ দিয়ে চিজ ফিজ বানানোর কাজগুলো করতো। তোর মাও শুনতে পায় এবং প্রচণ্ড ভয়ঙ্কর রকমের একটা আওয়াজ হয়, এবং শুধু আওয়াজ হয় তাই নয়, পুরো ঘর কেঁপে ওঠে। ওর মা সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে এবং চলে এসে দেখছে যে দুই মেয়ে মেঝের মধ্যে পড়ে রয়েছে এবং পুতুলটা যথারীতি টেবিলে যেখানে ছিল সেখানে রয়েছে। এবার ওর মা তো আর পুতুলটার কথা কিছু জানে না, উনি এসে মেয়েদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। এবার ওদের যে ভাই ছিল, সেই ভাইটাও খামারে কাজ করে, তোর ভাইকে ডেকে এনেছে। তো ওদের যখন জ্ঞান ফিরেছে, তো তখন ছোটো মেয়েটার প্রথমে জ্ঞান ফিরে এবং ছোটো মেয়েটা জ্ঞান ফিরেই বলছে, মা পুতুলটা কোথায়? তোর মা বলছে, পুতুল যেখানে থাকার সেখানেই আছে, কিন্তু এই আওয়াজটা কিসের ছিল এবং তোমরাই বা ভাবে অজ্ঞান অবস্থায় কেন ছিলে, তোমাদের কি হয়েছে? তো তখন মানে মেয়েটা নাকি তখন কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, প্রথমেই আগে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে যে ঘরে পুতুলটা ছিল সেই পুতুলটার কাছে গিয়ে হাত জাস্ট প্রে করার মতো করে কিছু একটা মেয়েটা বলে এবং প্রচণ্ড কাঁদতে থাকে। ইন দ্য মিন টাইম বড় মেয়েটাইও জ্ঞান ফিরে আসে। তো সে তখন কাঁদতে কাঁদতে বলে যে সে তার মাকে জানায় যে তার জীবনে যে ট্র্যাজেডিটা ঘটেছে সেটাই পুতুলটার জন্য। বলে যে মা, তুমি এক্ষুনি পুতুলটাকে ফেলে দাও। এবার ওর মাকে যখন এই কথাগুলো বলে, ওর ভাইও কথাগুলো শোনে। তো ওর ভাই বলছে যে একটা পুতুল কখনো এত কিছু করতে পারে নাকি, এটা কি সম্ভব? তো তখন ওর মা বলছে যে পুতুলটাই যদি এত কিছু করে থাকে তাহলে এটা আর এমন কি ব্যাপার, একটা পুতুলকে ঘর থেকে ফেলে দিতে আর কতটা সময় লাগে? তোর মা আর ভাই উঠে গেছে এবং দেখছে যে ছোট মেয়েটা পুতুলটাকে আগলে রয়েছে। তো মেয়েটাকে বলেছে যে দেখো, তোমার পুতুল খেলার বয়স কিন্তু এখন আর নেই, তুমি পুতুলটাকে দাও, আমি পুতুলটা ফেলে দেবো। তো ওই মেয়েটা তখন ছোট মেয়েটা হাত জোর একদম হাতে পায়ে ধরছে ওর মায়ের এবং বোনের, এই ভাইয়ের, যে না না পুতুলটাকে ফেলো না, যদি তোমরা পুতুলটা ফেলে দাও আমাদের কিন্তু আরও খারাপ হবে, আমাদের আরও সর্বনাশ হবে। এবার বিষয় হচ্ছে যে ওই ছোট মেয়েটা পুতুলটার সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারে এবং বোঝে যে পুতুলটার মধ্যে সত্যি অনেক ক্ষমতা আছে। তো সে বারবার বলতে থাকে যে পুতুলটাকে ফেলে দিও না, যদি তোমরা পুতুলটাকে ফেলে দাও পুতুলটা কিন্তু আমাদের সকলকে তার আক্রোশের মধ্যে ফেলবে এবং আমাদের প্রত্যেকের জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর মা কোনো কথাই শোনেন এবং বলা যেতে পারে কিছুটা অবিশ্বাসের সাথেই পুতুলটাকে নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে চলে আসে। এবং ওর দিদি ভাই সবাই আর কি ওকে বোঝায় যে এরকম কোনো কিছু নয়, একটা পুতুল থেকে এরকম কিছু হতে পারে না, কিন্তু তবুও পুতুলটার যখন এরকম ব্যাপার তাহলে আমরা পুতুলটা ফেলে দিই। এবার যাই হোক, খাওয়া দাওয়া করে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই রাতের বেলা দরজায় প্রচণ্ড কেউ ধাক্কা মারছে। শীতের রাত, বাইরে হালকা হালকা বরফ পড়ছে, প্রচণ্ড দরজায় ধাক্কা মারছে কেউ। তো ওদের বাবা যিনি ছিলেন তিনি দরজাটা খোলেন। তো দরজা খুলে দেখছে কেউ নেই এবং ওদের পিছনের যে ঘরটা ছিল, যে ঘরে আর কি ওরা খেলতো তো সেই ঘর থেকে একটা প্রচণ্ড আওয়াজ আসা শুরু হয়। তো সঙ্গে সঙ্গে আর কি ওরা যায়। তো ওই ঘরে গিয়ে দেখে যে ওই পুতুলটা, যে পুতুলটাকে দুপুরবেলা নাগাদ ওদের মা বাইরে ফেলে দিয়ে এসেছিল, সেই পুতুলটা একদম যথারীতি যে টেবিলে থাকতো সেই টেবিলে বসে আছে। এবং ওর বাবা কথাটা এসে শুনেছিল যে পুতুলটাকে ফেলে দেওয়া হয়েছে এরকম কথা। তো ওই আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওর মাও ঘরে চলে আসে এবং তিনি এসে খুব অবাক হয়ে যান এটা দেখে যে পুতুলটা যথারীতি ওইখানে রয়েছে এবং পুতুলটার মুখটা অনেকটা বিকৃত লাগছিল সেই সময়, দেখে খুব আক্রোশপূর্ণ মনে হচ্ছিল। তো এটা দেখে না ওর মায়ের খুব রাগ হয় এবং ভাবছে যে নিশ্চয়ই তার ছোটো মেয়ে পুতুলটাকে কুড়িয়ে নিয়ে এসছে। তো উনি সঙ্গে সঙ্গে পুতুলটা হাতে নিয়ে ছোটো মেয়ের ঘরে যায় এবং গিয়ে তাকে ঘুম থেকে তুলে বলছে যে তুমি কি এই পুতুলটা নিয়ে এসেছো? আমি যে ফেলে দিয়েছিলাম, তুমি আমার থেকে একবারও পারমিশন নিলে না যে তুমি পুতুলটা আবার ঘরে আনবে কি না? তো পুতুলটাকে দেখে ছোটো মেয়ে খুব ঘাবড়ে যায় এবং ও খুব ভয় পেয়ে যায় এবং ও বারবার করে বলে যে মা, আমি কিন্তু পুতুলটা আনিনি, পুতুলটা নিজে থেকেই কিন্তু এসেছে। এবং ও বাড়ির সবাইকে বোঝাতে থাকে যে পুতুলটার অনেক ক্ষমতা, পুতুলটা ওকে অনেক কথা বলে এবং পুতুলটা এটাও নাকি ওকে বলেছে যে ওকে যদি এই বাড়ি থেকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ও বাড়ির সকলের ক্ষতি করবে। তো এই সবগুলো যখন শোনে, তো তখন ওদের বাবা যিনি ছিলেন তিনি তখন তার
ছেলে মেয়েদেরকে বলে, বিশেষত ছোট মেয়েটিকে বলে যে তুমি এই জিনিসগুলোকে কেন বিশ্বাস করছো, এগুলো বিশ্বাস করো না, এগুলো কিচ্ছু হয় না, এগুলো জাস্ট তোমার মনের ভুল ধারণা, এরকম কোনো কিছু হয় না। তো ও তখন বলে যে না, আমি ঠিকই বলছি। তো এই সমস্ত কথার মাঝখানে ওই ঠান্ডার মধ্যে ওর বাবা পুতুলটা নিয়ে, ওর মা বলে যে আমি সামনেই ফেলেছিলাম, তো ওর বাবা বলে যে ঠিক আছে আমি এমন জায়গায় ফেলে আসছি, মানে ওনারা ভাবেন যে ওনাদের ছোটো মেয়ে পুতুলটা কুড়িয়ে এনেছে। তো পুতুলটা নিয়ে ওর বাবা কি করে, রাতের বেলা বেরিয়ে যায় এবং ওদের বাড়ির ওখানে থেকে একটু এগিয়ে একটা পাহাড়ি ছোট্ট জঙ্গল ছিল, উনি কী করেন সেই জঙ্গলে ফেলার উদ্দেশ্যে যান। এবং ওই জঙ্গলটা কিন্তু ওর বাড়ি থেকে মাত্র হাঁটা পথে 5-6 মিনিটই হবে ডিস্টেন্স। তো গেছে, এবার উনি ওটা ফেলতে গেছে, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যাচ্ছে, উনি আর ফিরছে না। এবং সেই সময় ছোট মেয়েটা পাগলের মতো কাঁদছে এবং ও বারবার বলছে যে আমাদের বাবা খুব ডেঞ্জার কন্ডিশনে আছে, আমি জানি, বাবাকে বাঁচাতে হবে। তোর মা বলছে কেন তোমার এরকম মনে হচ্ছে, উনি একটা পুতুল ফেলতে গেছে। বলছে যে তুমি বলো মা, একটা পুতুল ফেলতে কতক্ষণ সময় লাগে, আর বাবা বলেছে বাবা কোথায় ফেলতে যাচ্ছে, তো সেই জায়গাটা এতটা কাছে আমাদের বাড়ি থেকে, আর এই ঠান্ডার মধ্যে বরফ পড়ছে বাইরে, কত দূরে বাবা যেতে পারে। এবার এইটা শুনে না বড় মেয়েটাও খুব ঘাবড়ে যায়, কারণ ও মানে বড় মেয়েটা কিন্তু তখন মনে মনে জানে যে তার বোন তাকে বলেছে যে এভাবে ওর বিয়েটা হবে না, ও যে স্বপ্ন দেখছে স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। তো বড় মেয়েটা বলে যে আমাদের এক্ষুনি বাবাকে খুঁজতে যাওয়া উচিত। তো এই বলে ওরা সবাই মিলে, ইভেন ওর ভাইও, ওরা 4 জনে মিলে ওর বাবাকে খোঁজার জন্য ওই দিকে যাওয়া শুরু করে, ওই জঙ্গলের দিকে। এবং মানে ওখানে যাওয়ার পরে ওরা না কোথাও ওর বাবাকে খুঁজে পাচ্ছে না, এবং প্রায় 1 ঘন্টা সার্চ করার পরেও যখন খুঁজে পাচ্ছে না, তখন একটা মানে ওদের মনে হয় মানে ছোট মেয়েটা হঠাৎ করেই জাস্ট রাস্তার উপরে বসে পড়ে এবং ও না ঝরঝর করে কাঁদছে। তো সবাই ওকে বলছে যে কী হয়েছে, তো তখনও বলছে যে ওই পুতুলটা ওকে নাকি বলে গেল যে তোমরা এখানে পাবে না তোমার বাবাকে, ঘরের দিকে যাও। এবার ওর মা বলছে যে তোমার কি হয়েছে, তুমি কেন এরকম বারবার বলছো, তোমাকে পুতুলটা এখানে কোথা থেকে আসে, পুতুল তোমাকে কি করে কথাগুলো বলবে। তো ও বলছে না, পুতুলটা আমাকে বলেছে আমাদের এখন যাওয়া উচিত, তো আমরা ঘরের দিকেই যাই। তো ওর যে ভাই, ওর ভাই বলছে আমরা বাবাকে খুঁজতে এসেছি, আমরা তাকে না খুঁজে আমরা আবার ঘরের দিকে যাবো। বলছে না, পুতুলটা ঠিকই বলেছে। তো রীতিমতো তর্ক বিতর্ক চলছে এবং তারপরে ওর মা বলে যে ঠিক আছে, এমনিতেও খুব ঠান্ডা, বাইরে বরফ পড়ছে, তোমরা ঘরে যাও, আমি দেখছি। তো ওদেরকে ঘরে দেওয়ার জন্যই ওরা আবার ওখান থেকে ব্যাক করে। এবার ব্যাক করে যখন ওরা ঘরের দিকে আসছে, একদম ওদের বাড়ির কাছে ওর বাবাকে দেখে পড়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, আশেপাশে কেউ নেই, যা বাড়িঘর আছে সবাই ঘুমোচ্ছে। এবং ওরা যখন ওর বাবাকে পায় তখন কিন্তু ওনার শরীরে আর প্রাণ ছিল না। এবং তার থেকেও যেটা বড় জিনিস এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস, ওর বাবার শরীরের উপরে মানে বুকের উপরে ওই পুতুলটা একদম দাঁড় করানো অবস্থায় ছিল। ভাবুন একবার। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে পুতুলটাকে ফেলতে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে 5-7 মিনিটের ডিস্টেন্সে উনি গেছিলেন, সেই পথে ওনাকে পাওয়া গেল না। ওরা এতক্ষণ ওয়েট করার পরে খুঁজতে বেরিয়েছে, সেখানেও পাওয়া গেল না। হঠাৎ করে বাড়ির সামনে কি করে যে উনি এলেন এবং কেনই এলেন, কখন এলেন, সেটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে মানে অজানা, এটার কোনো উত্তর কারোর কাছে নেই। তো পরের দিন সবাই মানে গ্রামের অবাক হয়ে গেছে যে এরকম একটা ঘটনা কি করে ঘটলো। এবার এই পুতুলটার কথা গ্রামে পুরো রটে গেল। এবার সবাই বলছে যে পুতুলটা, কেউ বলছে পুতুলটা ফেলে দাও, কেউ বলছে পুতুলটা জ্বালিয়ে দাও। তো ফেলার চেষ্টা তো 2-3 বার করা হয়েছে, সে বিষয়ে তো কিছু হলো না। তো তখন ওরা ভাবলো যে পুতুলটা জ্বালিয়ে দেবে। এবং ছোট মেয়েটা কিন্তু বারবার বলছে যে না, এই কাজটাও করো না, এটা যদি আমরা করি মানে আমাদের কোনো না কোনো ক্ষতি হবে, আমরা অলরেডি আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি, এরপরে যদি আমরা এরকম কোনো কিছু করতে চাই আমরা হয়তো আমাদের পরিবারের আরও কাউকে হারিয়ে ফেলবো। তো ওকে ওর বাড়ির লোক, গ্রামের লোক জিজ্ঞেস করছে যে কেন তুমি এটা বলছো, কেন তোমারই এটা মনে হচ্ছে। তো বলছে আমি জানি পুতুলটা আমার কানে কানে এসে অনেক কথা বলে। এবার এই যে বলছে কানে কানে এসে বলে,
তখন ওকে বলছে যে কি বলে এবং কেনই বা তোমাকে বলে, এটার কি কারণ থাকতে পারে। এবার ও তো আর কোনো কারণ জানে না, ও কি বলবে। ও বলছে তোমরা এটা করো না। যাই হোক, তো ওর মা তখন গ্রামের লোকেদেরকে বলে ঠিক আছে আমি ব্যাপারটা দেখে নেবো, যা হবার সেটা তো হয়ে গেছে। ওদের ধর্মমতে যেরকম কার্যকলাপ থাকে সেগুলো সমস্ত হয়ে যায়। এবং ওর মা তখন মনে মনে ঠিক করে যে উনি কাউকে জানাবেন না, মানে ওনার মেয়েদেরকে জানাবেন না, উনি রাতের বেলা উঠে পুতুলটাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে কোথাও জ্বালিয়ে দেবে। এবং উনি মনে মনে নাকি এটাও ভাবেন, মানে ওনার আর কি ওই গ্রামেই একজন খুব ভালো বান্ধবী ছিল, তো তাকে বলেছিল যে আমি এই কাজটা করবো, একমাত্র উনি জানতেন এই বিষয়টা। তো ভাবলো যে ঠিক আছে এটা করবো। তো যখন রাতের বেলা ওনার 2 মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে, ভদ্রমহিলা উঠে পড়ে, উঠে পুতুলটাকে নিয়ে উনি বাড়ির বাইরে চলে যান এবং বাড়ির বাইরে গিয়ে উনি রীতিমতো আগুন ধরিয়ে জ্বালিয়ে আবার বাড়িতেও চলে আসেন। উনি নাকি নিজে হাতে আগুন দিয়ে পুতুলটাকে জ্বালিয়ে, এবং অর্ধেক জ্বলে গেছে সেটা উনি কিন্তু নিজে ওখানে দাঁড়িয়ে রেখেছিলেন। তো উনি তো মোটামুটি নিশ্চিন্ত যে ঠিক আছে পুতুলটা জ্বলে যাচ্ছে, পুতুলটা থেকে এবার নিস্তার পাওয়া গেল। কিন্তু মানুষ যে জিনিসটাকে যতটা সহজ ভাবে, আদতে কিন্তু সবসময় যে সেই বিষয়টা ততটাই সহজ হয় তা কিন্তু নয়। উনি যে মুহূর্তে বাড়িতে ঢোকেন, উনি প্রচণ্ড মানে আর কি একটা স্বস্তি বোধ করতে থাকেন। মনে একটা কষ্ট, স্বামী চলে গেল, কিন্তু একটা স্বস্তি পান যে ঠিক আছে পুতুলটা থেকে এবার আমরা মানে হাঁপ ছেড়ে বাঁচলাম। এসে উনি ওনার মেয়েদের সাথে নিচে মানে শুয়ে পড়ার জন্য আর কি শুয়ে পড়েন। ঠিক মিনিট 5 পর থেকে উনি একটা গন্ধ পেতে থাকেন এবং সেই গন্ধ আস্তে আস্তে ধোঁয়ায় ঘর ঢেকে যায় পুরো। স্বাভাবিকভাবেই সবার ঘুম ভেঙে গেছে। খুব লাকিলি সেই দিন কিন্তু সবাই একই ঘরে ছিল। ওর মা যখন ছুটে যায়, মেয়েরাও যখন জেগে যায়, তখন দেখে যে ওদের বাড়ির ঠিক লাগোয়া যেখানে খামার মতো যে জায়গাটাতে চিজ ফিজ তৈরি হয়, সেই পুরো জায়গাটায় আগুন লেগে গেছে এবং সেখানে ওদের প্রচুর চিজ জমানো ছিল। মানে আপনারা তো জানেন যে চিজ কি হয়, অনেকদিন ধরে এজ করা হয়, ইভেন 1-2 বছর 3 বছরেরও পুরনো চিজ রাখা হয়। তো সেরকম ওদের রাখা, তো সেগুলো ওরা বিক্রি করতো। সেই পুরো জায়গাটা পুরো একদম পুড়ে ছাই হয়ে গেছে, ভাবুন। এবং যখন ওরা ছুটে যায়, ওরা দেখে সামনে ওই পুতুলটা দাঁড়িয়ে রয়েছে। পুতুলটা গায়ে কিন্তু কোনো রকম কোনো আঁচড়ের দাগ নেই, কোনো পোড়া দাগ নেই, কিচ্ছু নেই। পুতুলটা অ্যাজ ইট ইজ ওখানে রয়েছে। এটা দেখে ওর মা মানে প্রচণ্ড অবাক হয়ে যায় এবং উনি মানে পুরো সবাই ভয় পেয়ে যায়। এবার তোর মা তখন কাঁদতে কাঁদতে নিজের মেয়েদের এবং ছেলেকে বলে যে আমি পুতুলটা এভাবে জ্বালিয়ে এসেছিলাম। তো তখন ছোট মেয়েটা বলছে তুমি এটা কি করেছো, আমি তোমাকে বারণ করেছিলাম মা তুমি এই পুতুলটার সাথে কিছু করো না, ওর এই পুতুলটার অনেক ক্ষমতা, আমরা এদের কাছে কিছু নেই, কিচ্ছু করতে পারবো না আমরা। তো তখন ওরা বলছে যে আমরা তাহলে মুক্তি পাবো কী করি, পুতুলটা কি চায় সেটা তো আমরা জানি না, আমাদেরকে কিছু তো করতে হবে, নাহলে তো এভাবেই চলতে থাকবে। তো বড় মেয়েটার সেই সময় মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো ওরা আগুন নেভানোর চেষ্টা করছিল, আশেপাশেরও লোকজন জেগে গেছে ধোঁয়ায়, তো তারাও নিজেদের মতো করে চেষ্টা করছে। আর ওখানে না জলের একটা অভাব ছিল, কারণ এমনি শীতকাল, চারিদিকে বরফ পড়ে আছে, এমনি জল পাওয়াটা একটু মুশকিল। তাও সবাই মিলে চেষ্টা করছে। তো বড় মেয়েটা এই বিয়ে ভেঙে যাওয়া, ওর বাবা চলে যাওয়া, সমস্তটা নিয়ে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। মেয়েটা হঠাৎ করেই মাঝখানে মানে যখন এই আগুন নিভানো হচ্ছে, সব কিছু যখন করা হচ্ছে, তো সেই সময় বড় মেয়েটা না চিৎকার করে উঠে বলে যে আমি বুঝতে পেরেছি আমাদের এই পরিবারকে এই পুতুলটা পুরো শেষ করে দেবে, কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু হবে না। এই বলে মেয়েটা চিৎকার করতে করতে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয় এবং সকলের সামনেই ওই কাজটা করে। ওকে বাঁচানোরও চেষ্টা করা হয়, কিন্তু আনফর্চুনেটলি মেয়েটিকে বাঁচানো যায় না এবং ওদের চোখের সামনে মেয়েটি কিন্তু আগুনে ঝাঁপ দেয় এবং তারপরে ওকে যে অবস্থায় উদ্ধার করা হয় তখন কিন্তু সব শেষ হয়ে গেছে। এই জিনিসটা যখন হয় তখন মেয়েটির মা না মানে জিনিসটা চোখে দেখে উনি এতটাই শক পান এবং যেহেতু ছোট মেয়েটি আগে বলেছিল ওর মাকে যে মা তুমি পুতুলটাকে কিছু করো না, পুতুলটাকে যদি তুমি কিছু করো তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে, আমাদের পরিবারের আরও ক্ষতি হবে, সেটা যখন উনি নিজের চোখের সামনে দেখলেন
উনি তখন পুরো বিষয়টার জন্য নিজেকে দায়ী করলেন। উনি তখন বললেন যে আমারই ভুলে আজকে এই ঘটনাটা ঘটলো, আমি যদি এটা না করতাম তাহলে হয়তো এটা হতো না। আর সত্যি হয়তো সেটাই, যে উনি যদি এটা না করতেন হয়তো সত্যি হতো না। তো এর পরে ওই মানে ওর মা ওই ঘটনার পরে উনি কিন্তু সম্পূর্ণ রকমভাবে বিকারগ্রস্ত হয়ে গেলেন এবং আস্তে আস্তে ওনার মানসিক স্বাস্থ্যের এতটাই অবনতি হতে লাগলো, উনি কাজকর্ম তো করতে পারতেনই না। ইভেন ওনাকে নাকি গ্রামের অনেকেই মানে ওই ঠান্ডার মধ্যে ওই সময় ওনারা সবসময় ওনাদের ট্র্যাডিশনাল পোশাক পরে থাকতেন, কিন্তু ওই ভদ্রমহিলাকে অনেক সময় মানে গায়ে এক ফোঁটা সুতো পর্যন্ত মানে পুরো উলঙ্গ অবস্থায় উনি মানে মাথার ঠিক ছিল না, উনি নাকি ঘুরে বেড়াতেন। এবং এরকম করতে করতে একদিন ওনাকে কিন্তু মৃত অবস্থায় পাওয়া যায় এবং তখন কিন্তু এই ছোটো মেয়েটি এবং ওর ভাই এই দুজনেই রয়ে গেল। তো অনেকে ওদেরকে অনেক রকমভাবে সাহায্য করার চেষ্টা করে, চার্চ থেকে একজনকে আনা হয়। তো তিনি বলেন যে মানে ওইদের পুরো বাড়িটা বলছে যে একটা মানে হন্টেড বাড়ি, ভয়ঙ্কর রকমের একটা শক্তি আছে। এবং উনি হোলি ওয়াটার দিয়ে অনেক কিছু করে চেষ্টা করেছিলেন 2-3 জন পাদ্রী এসে যে ওদের বাড়িটাকে বা ওদের এই 2 ভাই বোনকে যাতে এইসবের থেকে উদ্ধার করা যায়। তো তখন অনেক কিছু করে আর কি ব্যাপারটা দেখা হয়, কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো লাভ হয় না। এবং ওদের বাড়িতে আশেপাশের গ্রামের লোকজন অনেকেই বুঝতে পারতো যে ওদের বাড়িটা স্বাভাবিক নেই। বাড়ির মধ্যে বিভিন্ন রকমের ছায়া দেখা যেত, অদ্ভুত অদ্ভুত রকমের ছায়া। বাড়ির মধ্যে প্রচণ্ড আওয়াজ হতো, প্রচণ্ড রকমের মানে অদ্ভুত কার্যকলাপ হতো। ওদের প্রচুর গরু ছিল, সেই গরুগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে। তো তারপরে একদিন ছোটো মেয়েটা গরুগুলোকে ছেড়ে দেয়, মানে ওর বাড়িতে বলে যে নিরীহ প্রাণীগুলোর তো কোনো দোষ নেই, ওদের কি হবে। তো এরকমভাবে যখন হতে থাকে তো তখন ছোটো মেয়েটা নাকি একদিন পুতুলটার কাছে ক্ষমা চায়, মানে নিজের মতো করে আর কি অনেক কিছু বলে যে আমি আমার ভাইকে খুব ভালো, কিন্তু সবাইকে কেড়ে নিয়েছে, আমার ভাইটাকে ছেড়ে দাও। তো তারপরে নাকি একদিন যেটা গ্রামের লোকেরা আর কি যেটা জেনেছিল যে মেয়েটি নাকি ওর ভাইকে অনেক কষ্টে একদিন ওর ভাইয়ের উপরও নাকি খুব মারাত্মক রকমভাবে শক্তিটা ওর ভাইয়ের নাকি গলা চেপে ধরেছিল, মানে কিছু নাকি কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ওর ভাই বলছে যে আমার গলা কেউ চেপে ধরছে। তো সেই মতো অবস্থায় ওই মেয়েটি নাকি কোনো রকমভাবে ওর ভাইকে বাঁচাতে সমর্থ হয় এবং তারপরে নাকি রাতারাতি ওর ভাইকে বলে যে তুই এই গ্রাম ছেড়ে এই জায়গা ছেড়ে তুই চলে যা। তো ওর ভাই নাকি চলে যায় এবং ভাইটি নাকি বলে যে তাহলে তুইও চ। তো তখন বলে যে না, আমি যেতে পারবো না, যদি আমি যাই তাহলে কিন্তু আমি তো বাঁচবই না, তুইও বাঁচবি না। তো তারপর ওর ভাই নাকি রাতারাতি ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায়, বাধ্য হয়, বলে ওকে নাকি বলে দিয়েছ তুই আর আসবি না। তো সেটা নাকি এই ছোটো মেয়েটি গ্রামের অন্যান্য লোককে বলে এবং তারপরে বছর 5 ওই ছোটো মেয়েটি বেঁচে ছিল, একেবারে কঙ্কালসার হয়ে গেছিলো। ও ঠিকমতো খেতো না, ঠিকমতো কথা বলতো না এবং ওকে অনেকে খাবার দাবার দেওয়ার চেষ্টা করতো, ও ঠিকমতো খেতো না এবং ওকে দেখে বোঝা যেত ও পুরো পজেসড হয়ে গেছিলো। ওই বাড়িতে এক্সোসিজমও করা হয়, কিন্তু সেটাও ফেলিয়ার হয়, সেটাও সাকসেসফুল হয় না। এবং তার বছর 5 পরে ওই মেয়েটি নাকি বলেছিল গ্রামের লোকেদের যে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, তোমরা কিন্তু এই বাড়িটার আশেপাশেও আসবে না। যেদিন এই শক্তিটা এই জায়গা থেকে চলে যাবে সেদিন আর কি পুরো জিনিসটাই অন্যরকম হয়ে যাবে। তার আগে পর্যন্ত তোমরা যদি এই বাড়িতে পা রাখো মানে কারোর ক্ষতিই হবে। যেদিন এই শক্তিটা নিজে থেকে চলে যাবে সেদিনই ঠিক হবে। এবং ওখানকার লোকেরা বলে যে তাহলে আমরা পুতুলটাকে কি খুঁজে বার করবো? বলছে যে না, তোমরা কেউ পুতুলটাকে যদি খোঁজো তোমরা কেউ পাবে না, একমাত্র আমি ছাড়া এই পুতুল কেউ পাবে না। তো সত্যি সত্যি তার কিছুদিন পরে কিন্তু ওই মেয়েটিকেও মৃত অবস্থায় পাওয়া যায় এবং তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং কেউ বাড়িটার আশেপাশেও আসে না এবং এখনও অবধি সিচুয়েশান কিছুই চেঞ্জ হয়নি, মানে যখন অবধি উনি আর কি ব্যাপারটা সম্পর্কে জানেন। তো এটাই ছিল ঘটনা। হয়তো খুব সম্ভব উনি বলছেন উনি তারপর আর ওইদিকে যাননি, কিন্তু আশা করা যায় যে এখন ওই বাড়িটি বা ওই জায়গাটা এখনও হন্টেড অবস্থাতেই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো এটাই ছিল পুতুলের ঘটনা। তো আমি এটুকু বলবো, কোনো পুতুল বা এই ধরনের জিনিসকে দেখে যদি মনে হয় যেটা স্বাভাবিক লাগছে না বা কিছু একটা ডিফারেন্স আছে, আমার মনে হয় না কেনাই ভালো। কারণ কিসের মধ্য দিয়ে যে কী চলে আসে এটা কিন্তু সত্যি বলা যায় না।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর অরিত্রবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবার।